আমাকে একদম খোলামেলা যদি বলেন। তো রুগী ফুপায় ফুপায় কেঁদেই চলছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পর আহ তিনি বললেন, আসলে বাড়িতে আমরা কেবল তিনজনই থাকি, আর কেউ নাই। আবার মনে করেন যে একটু করে কান্না দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তো বলতেছেন যে আমার শ্বশুর শাশুড়ি নাই। তার বড় ভাই, মানে তার দেবরের কথা ভাসুরের কথা বলতেছে, তার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে কানাডাতে সেটেল। আগে আমরা একসাথে থাকতাম, ওনারা ওখানে চলে গেছেন আজ 2 বছর হলো। দেখেন, মহিলাটা কাঁদতে কাঁদতে বলতেছে যে আমরা বাসায় মাত্র 3 জন লোক। তার মানে এই 3 জন লোক আছে, এটা নিয়েও তার একটা প্রবলেম। এর অর্থ দ্বারায় ওনার আরো লোকের দরকার ছিল, কারণ উনি ওই যে ইয়েদের কথা বলতেছেন, ওনার ভাসুরের কথা বলতেছেন, ওনার জায়ের কথা বলতেছেন, তাই না? তো যে স্টাইলে উনি কাঁদতে কাঁদতে বললেন যে আমরা 3 জন লোক থাকি বাসায়, এই ডেপটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ওনার বাসায় 3 জন লোক আছে, তারপরেও তার সাথে সঠিকভাবে কথা বলতেছে না, তাকে সময় দিচ্ছে না, এই জন্য তার আরো লোক চাই। বুঝতে পারছেন তো? এখন আরো লোক চাই, আরো পার্সন চাই, আরো আত্মীয় চাই, আরো বন্ধু চাই, এরকম যদি শুনি, তাহলে কোন মেডিসিনের কথা মনে পড়বে? কোম্পানি ডিজাস্টার। হ্যাঁ, হলো, কিন্তু কোন মেডিসিনের কথা মনে পড়বে? একা একাই থাকবো না, আরো কমিউনিকেশন, আরো ব্রাদারহুড, আরো এই, তাহলে কি হবে? আপনার মাথায় কি অরামিউট হবে? ফসফরাস। হ্যাঁ, অরামিউট ফসফরাস। 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 হ্যাঁ, ফসফরাস। ফসফরাসের কথা আপনার মনে আসতে হবে। হ্যাঁ, কিন্তু উনার হাও কিন্তু একেবারে ফসফরাসের মতন না। আমরা ফসফরাস তো পড়েছিলাম, তাই না, শিখেছিলাম, ওরকম না। আমরা শিখেছি হোয়াইয়ের পরের সেকেন্ড যে জিনিসটা আমাদের দেখতে হয় সেটা হলো কনসার্ন, তারপরে আসে অ্যাডাপ্টেশন, তারপরে আসে রিয়াকশন। তো হাউ, এই জিনিসগুলোতে ইম্পর্টেন্ট। তো ওনার ভাসুর তার ফ্যামিলি নিয়ে কোথায় থাকেন? কানাডায়, তাই না? তো আপনারা চিন্তা করে দেখেন, সচরাচর আমাদের সমাজে আমাদের মহিলারা, এখানে আমাদের আপারা আছেন, মাইন্ড করেন না, আমাদের ম্যাক্সিমাম মহিলারা যদি শুধু হাজবেন্ড আর সন্তান থাকে তাহলেই তারা স্যাটিসফাইড, কারণ নিউক্লিয়াস ফ্যামিলি আমরা এখন অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু দেবর, ভাসুর, ননদ, যা, হ্যাঁ, এই নিউক্লিয়াস ফ্যামিলি গুলাতে কিন্তু তাদেরকে তারা চায় না। ওই আসলো, দুদিনের জন্য ঘুরে গেল, যাও, চলে যাও। কিন্তু এই মহিলার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, একটাই একটাই মানে সেন্টেন্স উনি যেটা বললেন, ওনার দেবর বা দেবর তো না, কি বলে, ভাসুর এবং যা, ওনারা থাকেন কোথায়? কানাডায়। হ্যাঁ, ওনারা এখানে থাকলে ভালো হতো, এটা বলেননি কিন্তু উনি বুঝাচ্ছেন এখানে থাকলে ভালো হতো। আমরা 3 জন ব্যক্তি কেন থাকবো? কারণ এই যে 2 জন হাজবেন্ড আর ছেলে আছে, এই মোবাইল নিয়ে আসক্ত, ল্যাপটপে কাজ করছে। আর বড় ভাই, হাজবেন্ডের বড় ভাই, ভাবি 2 বছর আগে চলে গেছে, 2 বছর আগে যারা তাদের সাথে থাকতো। তো যাক, উনি কাঁদতে কাঁদতে বললেন ওনারাও চলে গেলেন, এখন কথা বলার মতন কেউ নাই। দেখছেন কত সুন্দর কথা বলছে? এগুলো সব মাথায় রাখবেন, মনোযোগ দিয়ে রাখেন। কি বললেন? ওনারাও চলে গেলেন, এখন কথা বলার মতন কেউ নাই, মানে ওনাদের 2 জনের দরকার ছিল, ওনারা খুব থাকলে খুব ভালো হতো, এখন কথা বলার মতন কেউ নাই। অ্যাকচুয়ালি আরো 2 জন মানুষ ঘরে আছে, কিন্তু তারা তো কথা বলছে না। তো আমি বললাম যে বড় ভাই আর ভাবি, ওনারা কি আগে আগে আপনাদের সাথে একসাথে থাকতেন? তখন হ্যাঁ হ্যাঁ, একসাথে থাকতেন। তো আপনি কি লোকজনের সাথে কথা বলতে বা যোগাযোগ রাখতে পছন্দ করেন? তখন উনি বলতেছেন যে সাধারণত আমি একটু কম কথা বলি। দেখছেন ফসফরাস কিভাবে এলিমিনেট হয়ে যাচ্ছে? আমি একটু কম কথা বলি। তো আমি বললাম যে আপনার হাজবেন্ডের কারণে আপনার মনের ভিতরে ঠিক কেমন অনুভূতি হয়? আপনি কি আপনার রাগ প্রকাশ করেন নাকি করেন না? মানে বেসিক্যালি হচ্ছে কি, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি কি আপনার কি কথা বলতে ভালো লাগে? কারণ এই কথা বলার বিষয় নিয়ে কিন্তু উনি কাঁপতেছিলেন। যখন এই কথাটা লাগলো তখন কিন্তু উনি কাঁপছিলেন। আর উনি কি উত্তর দিলেন যে না, আমি জেনারেলি কম কথা বলি। ব্যাপারটা বুঝেন? কথা বলার জন্য তোলা, আর উনি বলতেছেন যে জেনারেলি আমি কম কথা বলি। এর অর্থটা কি হলো? মানে এমন নয় যে কথা বলার জন্য ওনার মধ্যে লোকাসিটি থাকতে হবে, এটা দরকার নাই। হ্যাঁ, উনি লোকাসিটি, আপনি লোকাসিটি রুবিসের দায়ী মানুষ, সেটা কিন্তু না। লোকাসিটি তো ওনার নেই, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? দেখেন, আমাদের একটা রুবিস আছে, আমি রেপার্টে দেখলাম না, টকিং ডিজায়ার টু টক সামন। হ্যাঁ, তো টকিং ডিজায়ার টু টক সামন, আমি এই রুবিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা বেটার হবে। টকিং ডিজায়ার টু টক সামন লিখে নিতে পারেন। এরকম আমাদের একটা রুবিস আছে, ঠিক আছে? তো এই, আবার ধরেন যে কথায় কথায় কিন্তু ডাইরেক্টলি রুবিসে কনভার্ট করলে হবে না, আগে পরে কানেকশন আপনাকে দেখতে হবে। হ্যাঁ, কনটেক্সট আপনাকে বুঝতে হবে। দেখেন দেখেন, এই আমরা রেপার্টে দেখলাম ভালো, টকিং ডিজায়ার টু টকিং, এই রুবিসে অনেকগুলো মেডিসিন আছে।
প্রায় ধরেন যে 30+, তাহলে আমি দেখে নিই কত আছে। টকিং ডিজায়ার টু টক, টকিং ডিজায়ার টু টক আমার 30 মেডিসিন আছে, বুঝছেন? 30 মেডিসিন আছে। এর মধ্যে সবগুলা মেডিসিন কিন্তু আলাদা। টকিং ডিজায়ারের কনটেক্সটটা কিন্তু আলাদা হয়, রিজন আলাদা হয়। যেমন এখানে আমরা রুটাকে দেখতে পাচ্ছি। রুটা যদি কথা মানে রুটার যদি কথা বলে টকিং ডিজায়ার হয়, তাহলে উনার বলার ধরনটা হবে আলাদা। কেন রুটা টকিং ডিজায়ার টু টক করে জানেন? আমি রুটা পড়াইছিলাম। হারমোনিজম। হারমোনি দিলে না। রুটার মূলত আপনার ভুলে গেছেন মনে হয়। রুটার পড়াবো। রুটার মধ্যে কিন্তু ভয় থাকে। অনেক ভয়ের মেডিসিন রুটা। হ্যাঁ? রুটার ভয় লাগছে, উনি ভয়টা শেয়ার করতে চান। ভয়টা শেয়ার করতে গেলে না কাউকে লাগবে। ঠিক আছে? উনি কিন্তু সবগুলো, আমি কিন্তু এখানে প্রত্যেকটা মেডিসিনের কেন টকিং এর মোটামুটি সবগুলো আপনাদেরকে বোঝাতে পারবো। এটা একটা আলাদা ক্লাস। এখানে দেখেন ডালকামারা আছে। ডালকামারা যদি টকিং ডিজায়ার টু টক করতে চায়, কেন বলবে সে? কিভাবে বলবে? ডালকামারা কথা বলার স্টাইলটা কেমন হয় জানেন? ডালকামারা কথা বলার স্টাইল কেমন হয়? ডালকামারা তো মনে পড়েনি। ডালকামারা পড়াবো। ডালকামারা হয় ডিক্টেটোরিয়াল। ডালকামারার একটা খুব চমৎকার উদ্যোগ আছে। টকিং ইন কি ডিক্টেটোরিয়াল টকিং উইথ ইয়ার অফ কমান্ড। কমান্ডিং সুরে কথা বলে, কমান্ডিং টোন থাকে। ঠিক আছে? উনার জেস্চার হবে, এটা কেমন এরকম হলো? কেন তুমি কথা বলতেছ না? আরে তুমি কেন মোবাইলে বসছো? এই যে কমান্ডিং। হাসব্যান্ড কেন এরকম করলো? কেন তুমি লেটে আসলা? ডালকামারা কিন্তু কখনো এরকম কাঁদো এই ফুপায় কাঁদবে না। ঠিক আছে? এইভাবে আপনাদেরকে কিন্তু কানেক্ট করতে হবে যে পেশেন্ট এক্স্যাক্টলি কি করছে। উনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝলাম যে উনি ডালকামারার মতো পাওয়ারফুল না। অথবা ওই রুটার মতো ভীতু না। ডালকামারা ডিক্টেটোরিয়াল, এই পেশেন্ট কিন্তু ডিক্টেটোরিয়াল না। এটা কিন্তু মাথায় রাখেন। ঠিক আছে? তো যাক, আমরা এই নিচের লাইনে দেখেন। আমরা আমি বললাম যে আপনার হাসব্যান্ডের কারণে আপনার মনের ভিতরে ঠিক কি অনুভূতি হচ্ছে? আপনি কি রাগ প্রকাশ করেন নাকি করেন না? কারণ তো আমাকে ডালকামারা প্রমাণ করতে হবে, সে ডালকামারা না। এখানে তার কাছে শুনছি। তো আমি এখন উনি বলতেছেন যে আমি এখন সবকিছু হাল ছেড়ে দিচ্ছি, মানে সব চেষ্টা বন্ধ করে দিচ্ছি। আগে আমি অনেক বলেছি এবং অনেক বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমি বলতাম তুমি যখন বাসায় আসো দয়া করে অন্ততপক্ষে তোমার ছেলের সাথে একটু কথা বলো। কিন্তু এখন আমি আর কিছু বলি না। উনাকে যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলতে হয়, অন্তত পক্ষে তাকে ৫ বার ডাকতে হবে। দেখে বলতে হয়। এই শুনছো আসো এরকম। দেখেন, উনি আবার একই কথা বলতেছে যে আগে খুব ভালো বলতাম, কথা অনেক বলতাম। হ্যাঁ, অনেক বলে দেখেছি, উনাকে বুঝাইছি। এখন বলা ছেড়ে দিচ্ছি। এখন আর আমি বলি না। আমি উনাকে বলতাম, আরে তুমি অফিস থেকে আসছো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে ৫ মিনিট তো ছেলের সাথে কথা বলো। হ্যাঁ, লেট করে আসো, এসে আবার মোবাইল নিয়ে লেগে থাকো। হ্যাঁ, নিজের কাজেই লেগে থাকো। ৫ মিনিট একটু ছেলের সাথে কথা বলতে বলো। উনি আমার কথা শুনেন না। তাই আমি উনাকে বলা ছেড়ে দিয়েছি। বলা ছেড়ে দিয়েছি মানে কি? অ্যাকশন ওখানে স্টপ। তাই না? উনার হাসব্যান্ড এবং উনার ছেলের সাথে উনার কমিউনিকেশন কিন্তু কাট ডাউন করে দিয়েছে। স্টপ টকিং এট অল, সব টকিং বলাই ছেড়ে দিয়েছে। উনি খুব ইম্পর্টেন্ট কথা বললেন। যদি হাসব্যান্ডকে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে হয়, তাও উনাকে ৪-৫ বার ডাকতে হয়। আয় শোনো, একটু এদিকে তাকাও, একটু মন দিয়ে শোনো, একটু ধ্যান দাও। হ্যাঁ? এই বিষয়টা একটু ভালো করে বুঝেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। উনি যেভাবে কেঁদে ইমোশনালি মানে একদম ওভারওয়েলমড হয়ে কথাগুলো বললেন, হ্যাঁ? এই কারণে এই বিষয়গুলোর ভ্যালু অনেক বেশি। পরের স্লাইডে চলে গেলাম। আমি বললাম যে আপনার ছেলের ব্যাপারটা কি? ও কি পড়ালেখা একদমই করতে চায় না? না। ও পড়াশোনা করে। ও যথেষ্ট ইন্টেলিজেন্ট। তবে খেলার দিকে ওর মনোযোগটা বেশি। ওকে পড়তে বসানোর জন্য আমাকে অনেক এফোর্ট দিতে হয়। কিন্তু ও পড়াশোনা ঠিকই করে। ও বেশ মেধাবী। এখন হাসব্যান্ড সম্পর্কে তো উনি উনার খুব জানেন। এবার আমি তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করছি যে কারণ কি? কারণ আমাকে এক্সাক্টলি তো বুঝতে হবে যে আসলে বিষয়টা কোন জায়গা থেকে তার হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কি পড়ালেখা করে না? তো উনি বললেন, না। ও তো খুব ইন্টেলিজেন্ট। পড়াশোনা করে। কিন্তু ওর খেলাধুলার দিকে খুব ধ্যান থাকে। ওকে পড়াশোনা বসাতে আমাকে অনেকক্ষণ ওর পেছনে লেগে থাকতে হয়। অনেক দৌড়াদৌড়ি করতে হয়, ধমকামক দিয়ে তারপরে বসাতে হয়। ও কিন্তু পড়ালেখা করে। ও ইন্টেলিজেন্ট। এটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ওনার কোনটা আপনাদেরকে খেয়াল করতে হবে, হ্যাঁ? তো আমি বললাম যে কিন্তু ওকে পড়তে বসানোর জন্য আপনারা তো পেছনে মানে ছুটতে হবে কেন? হ্যাঁ, এত লেগে থাকতে হবে কেন? তো উনি বলতেছেন ও তো সহজে পড়া শুনতে চায় না। ও খালি টিভি দেখতে হবে, খেলতে যেতে হবে। তবে ও যদি একবার পড়তে বসে তখন আবার পড়াতেই মন দেয়। কিন্তু ওকে পড়াতে বসানো পর্যন্ত নিয়ে যাওয়াটাই আসল যুদ্ধ। তো আমি বললাম, কিন্তু ও তো ছোট বাচ্চা, ক্লাস 1 এ পড়ে, তাই না? তো ক্লাস 1 থেকেই আপনি এত টেনশন নিচ্ছেন কেন? ছোট বাচ্চারা তো একটু খেলাধুলা করবেই। তো উনি বলতেছেন, আমি তো ওকে খেলতে নিষেধ করছি না। কিন্তু খেলার পাশাপাশি পড়াশোনাটাও তো করতে হবে। আমি শুধু এটুকুই বলতে চাই। তো কি হলো? উনি ছেলেকে কিন্তু খেলতে মানা করছেন না। উনি বলছেন, খেলো। কিন্তু পড়াশোনাতে তোমার মনোযোগ দিতে হবে, ধ্যান দিতে হবে। আর মানে উনি কিভাবে বললেন? খেলতে ওকে মানা করেছে কে? হ্যাঁ, কিন্তু পড়তে না হবে। ও তো একদমই পড়ে না। এই টোন, হ্যাঁ, এই টোন। মাঝে তো একটু রাগ হয়। হ্যাঁ, এই টোনটা কিন্তু মানে আমি আপনাকে ২ টা বলি। ২ টা টোনের কথা বলি। তাহলে একটু ইয়ে হবে। সারাদিন শুধু খেলা। ওকে খেলতে কে মানা করেছে? আমি তো খেলতে দিই। এটা করে পড়বে না। এটা একটা টোন। আরেকটা টোন হলো যে খেলো কিন্তু পড়াশোনার দিকে তো ধ্যান দিতে হবে। ২ টা কিন্তু ২ ধরনের টোন। একটা হলো অ্যাংরিয়াস টোন, ১ম এ যেটা বললাম। পরেরটা কিন্তু অনেকটা সফট। উনি বলতেছেন যে খেলতে কে মানা করছে? খেলো কিন্তু একটু পড়াশোনা তো মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এই টোনগুলো কিন্তু খেয়াল করতে হবে। তো আমি বললাম যে আপনি উনাকে প্রতিদিন কতক্ষণ পড়তে বসিয়ে রাখেন? তো উনি বলতেছেন যে বড়জোর ৪৫ মিনিট। এর চেয়ে বেশি সময় এক নাগাড়ে বসতে পারে না। তবে পড়াশোনায় ও বেশ ভালো। কিন্তু পড়াশোনার জন্য তো অন্তত একটু বসার অভ্যাসটা তো তৈরি করতে হবে। তো আমি কেবল সেটারই চেষ্টা করছি। তাছাড়া স্কুলে যা পড়ানো হয় ও সবকিছু খুব ভালো মতো বলতে পারে। আর ও যেন টিভির প্রতি আসক্ত না হয়ে পড়ে সেজন্য আমি ওকে টিভি থেকে দূরে রাখার চেষ্টা করি। আমি আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে ওকে আসলে কতক্ষণ পড়তে বসাই। হ্যাঁ, ক্লাস 1 এর বাচ্চা, 1st স্ট্যান্ডার্ড এর বাচ্চা। তো উনি বলতেছেন, না বেশিক্ষণ না, ০.৫ ঘন্টা মেক্সিমাম ৪৫ মিনিট বসাই। ওইটাও বুঝতে পারে না। হ্যাঁ, ওকে নিজে থেকে বসতে পারে না, ওকে নিয়ে বসাতে হয়। আর কি বললেন যে স্কুলে যা শেখানো হয় খুব ভালোভাবে সে সেটা বুঝে নাই, শিখে নাই। কিন্তু উনার চিন্তা কি যে ওই বাপের মতন যাতে মোবাইল বা টিভিতে অ্যাডিক্টেড না হয়ে যায়। ওই কারণে সে পড়তে বসায়। তো আমি বললাম যে ঠিক কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? আপনার হাসব্যান্ড আপনাকে সময় দেয় না? নাকি আপনি ডাকলেন বারবার, ডাকলে সাড়া দেয় না? হ্যাঁ, এই কারণে মনের ভিতরে ঠিক কেমন অনুভূতি আপনার তৈরি হয়? রাগ বা অন্য কিছু? তো উনি বললেন, হ্যাঁ, মাঝে মধ্যে আমার আসলে খুব রাগ হয়। তো এবার আমি এই কোশ্চেনটা করলাম যে হাসব্যান্ড আপনাকে টাইম দিচ্ছে না নাকি অন্য কিছু? এই শোনো, হ্যাঁ, যে দিচ্ছে না, কোন কিসের জন্য রাগ হয়? এটা আমি আসলে মূলত বুঝাতে চাচ্ছিলাম তাকে। তো উনি তো বলে দিলেন যে হ্যাঁ, মাঝে মধ্যে আমার খুবই রাগ হয়। তো যাক, আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার কথা প্রথমে বলেছিলাম, ওটাকে একটু ভ্যারি করতে হবে যে ফার্স্ট ইয়ার টেস্ট কেমন টেস্ট এগুলা দিব কিনা। এজন্য আমি উনাকে প্রশ্ন করলাম
যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনার মনোভাব কেমন? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি আপনার মেজাজ খিটমিটে হয়ে যায় বা বিরক্ত লাগে? মানে হ্যাঁ, আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। নোংরা আমি একদমই দেখতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার পছন্দ হয়। তো রান্নাঘরের কাজ, বানান ভুল হয়েছে। রান্নাঘরের কাজ বা সংসারের টুকিটাকি কাজ করতে কি আপনার ভালো লাগে নাকি ভালো লাগে না? এই কাজগুলো করলে কি আপনার ভেতরে কোনো শক্তি বা এই শক্তি না, শান্তি হবে। শান্তি বা আনন্দের অনুভূতি কাজ করে নাকি করে না? তো উনি বলতেছেন যে যখন আমি অসুস্থ থাকি তখন বেশি জোর দিয়ে আমি কাজ করতে পারি না। কিন্তু আমি যখন সুস্থ থাকি তখন একদম আমি নিখুঁতভাবে ওগুলো গুছিয়ে পড়ি। তবে পিরিয়ডের দিনগুলোতে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে বিষয়টা বোঝেন, বানান ভুল আছে, একটু ঠিক মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, ঠিক করে নিন। আমি বললাম যে ঘর-টর গুছায় রাখতে ভালো লাগে না? নোংরা হয়ে থাকে বলে আপনার হাসব্যান্ডকে বলা হয়, এরকম প্রশ্ন করলাম আরকি। তো উনি দেখেন, উনি কিন্তু উনার বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? উনি কিন্তু এটাকে উপদেশ করলেন না। হ্যাঁ? উনি বললেন যে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার পছন্দ। কিন্তু আমার হাসব্যান্ড উনার মানে রাগের জন্য ওই এলোমেলো করতেছে, ওইটার জন্য সে কিন্তু হাসব্যান্ডের উপরে দায়ী না। মানে হাসব্যান্ড ইয়ে না, সেটা রাগ না, সেটাও কিন্তু উনি ক্লিয়ার করলেন। তো একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে বারবারই বলি, রেস্ট ক্যানট রেস্ট, থিংস আর নট ইন প্রপার প্লেস বা ফার্স্ট এগুলা কিন্তু হচ্ছে রোগের চরম অবস্থায়, চূড়ান্ত অবস্থায়, মানে অনেক বেশি ভায়োলেন্ট রোগ হয়ে গেছে, সে অসুস্থ। সেই অবস্থায় যখন পড়বে তখন আমরা কিন্তু এই রোগীগুলোকে কোয়ালিফাই করি আরকি। তো উনি যদি সিপিয়া হতেন, এই মহিলাটা যদি সিপিয়া হতেন, তবে এই প্রশ্নে উনি কিন্তু একটু নড়ে চড়ে বসতেন, অ্যাক্টিভ হয়ে যেতেন, এক্সাইটেড হয়ে যেতেন আরকি, হ্যাঁ? এবং এই টাইপের প্রশ্নগুলো আপনি সিপিয়া কে করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডোমেস্টিক অ্যাফেয়ার নিয়ে, দেখবেন যে সিপিয়া কিন্তু অনেক ইন্টারেস্ট দেখায়। আমার অবজারভেশন বলতেছি, হ্যাঁ? কিন্তু ইনার বডি ল্যাঙ্গুয়েজ একদম নরমাল ছিল। চিকন চালানো, চিকন মাথা এলোমেলো আছে, খুব বেশি কনসার্ন না। আমার পিরিয়ড যখন হয় আমি ওদিকে তখন দেখিও না, অসুস্থ হলে আমি দেখি না। তো দেখ আমরা কিন্তু এইভাবে আগাই, এলিমিনেট করে আগাই। তো আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হলো যে উনি বলতেছিলেন যে রান্নাঘর পরিষ্কার করতে সবসময় ভালো লাগে। কিন্তু আবার বলতেছেন যে যখন আমার মুড ডাউন থাকে, পিরিয়ডের সময় আমি রান্নাঘর কাজ করি না। তো এইরকম কন্ডিশন হলে কিন্তু আবার আপনারা সিপিআর কথা কিন্তু মাথা থেকে আউট করে দেন। ফাস্টিডিয়াস রেস্ট ক্যান নট রেস্ট, হ্যাঁ? এই জিনিসগুলা ভেরিফাই করার জন্য কিন্তু আমি প্রশ্ন করেছিলাম। ভালো করে বলি, এটা হিন্টস দিলাম। কিন্তু সে বলতেছে যে আমি এক্সাক্টলি অতটা করি না। কিন্তু সিপিআর যদি হতো তাহলে কি করতো? সে অসুস্থ হওয়া পর্যন্ত, কাহিল হওয়া পর্যন্ত কিন্তু কাজ আর বডি চলছে না, তার আগ পর্যন্ত সে কিন্তু কাজ করতে পারে। কাজ করতে থাকে। এবং কাজ পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার ডান্সিংটা চলে যায়। সিপিআর মনের মধ্যে যখন কাজ করে তখন তো একটা আনন্দ থাকে, ডান্সিং। গতদিন আমি ডান্সিং বলেছিলাম। তো এই ডান্সিংটা কিন্তু মন থেকে চলে যায়। পরে কাজটা সে অসুস্থ হয়ে পড়ে, ভালো লাগছে না। পরে বাধ্য হয়ে সে করতে থাকে। কিন্তু এই মহিলা কিন্তু বলল কি যে আমি কাজ করি না। তাহলে এখানে কিন্তু সিপিআর গুলো উঠে গেল। ঠিক আছে? আমরা কিন্তু সিপিআর মাথায় আসছে যে পেশেন্ট সিপিআর হতে পারে। তাহলে এইভাবে আপনাকে এলিমিনেট করে আগাতে হবে। তো উনি বলতেছিলেন কি, পিরিয়ডের দিন আমার কাজ ভালো লাগে না। সিপিআর যদি পিরিয়ড হতো, প্রচন্ড ধরেন ডিসমেনোরিয়া হতো, প্রচন্ড অসুস্থ বোধ করছে, তারপরেও সে কিন্তু কাজ করবে। ঠিক আছে? তো এরপরে দেখেন আমরা স্লাইডে চলে আসি। আমি বললাম যে আপনি যখন ওনাকে বারবার ডাকেন আর উনি সাড়া দেন না, তখন আপনার ভীষণ কষ্ট হয়, তাই তো? উনি বললেন হ্যাঁ। তো আমি বললাম যে শুক্রবার তো উনার অফ ডে, ছুটি থাকে, তাই না? তো উনি বলতেছেন হ্যাঁ, শুক্র শনি ২ দিন উনার অফ ডে। আমি বললাম তাহলে তো ২ দিন আপনারা তো অনেক সময় পান, অনেক টাইম পান। পেশেন্ট খুব দ্বিধাদ্বন্দ্বের সাথে মাথা নাড়ে, হ্যাঁ সূচক, মানে হ্যাঁ ইয়ে করলো। মানে এমন ভাবে মাথা নাড়লো উনি হ্যাপি না। উইকেন্ডে হাসব্যান্ড যেটুকু টাইম দিচ্ছে এটাতে উনি হ্যাপি নন। তখনই আমি আগের পয়েন্টটা নিয়ে আরেকবার ভাবলাম যে এটাও ক্লিয়ার করা দরকার। আমি বললাম, আপনি এমন কেন বললেন যে আপনার ভাসুর, আপনার যা, মানে ভাসুর মানে ব্রাদার ইন ল আর তার ভাবি বিদেশে চলে গেছে, হ্যাঁ? ইনারা এখানে নাই। উনারা থাকলে কি হতো? আমি যদি প্রশ্ন করে ফেললাম। পেশেন্ট বলছে কাছাকাছি আমার আর কোনো রিলেটিভ নাই। তার মানে কি পেশেন্টের অনেক রিলেটিভের দরকার। আমি কিন্তু আবার সেনসিটিভ পয়েন্টে কিন্তু আবার টাচ করছি। তো আমি বললাম আচ্ছা, রিলেটিভ নাই, ভাই নাই, কেউ নাই। তাহলে তো কথা বলার জন্য এই পয়েন্টটাই আপনার, আমরা কিন্তু অনেক প্রশ্ন পুরোপুরি না, অল্প করে আপনার বলে ছেড়ে দিই। তো এটা কিন্তু তার দুঃখের জায়গা। এই জায়গায় যে টাচ করছি উনি আবার কান্না শুরু করে দিলেন। হ্যাঁ? তো এটা কনফার্ম যে এই ক্ষেত্রে সেনসিটিভ পয়েন্ট হলো কেউ নাই। এট লিস্ট আপনি তো কথা বলুন। আমার তো কেউ নাই। একটা দেবর ছিল, এই ভাসুর ছিল, একটা যা ছিল তারাও চলে গেছে। আর তো কেউ নাই। আপনি তো আমার সাথে কথা বলেন। আপনি কি বুঝতে পারছেন? আছেন আপনারা আমার সাথে? আছি স্যার। জি স্যার। আচ্ছা, দেখি আপনারা কেমন আছেন। এবার আমি আপনাদের কারো কাছে শুনবো না। এবার আমরা দেখব যে আপনারা কম্পোজ করতে চান, আপনারা টাইপ করবেন। ঠিক আছে? এবার আমার প্রশ্ন আমি আপনাদেরকে নেক্সট স্লাইডে দিচ্ছি। আপনারা কম্পোজ করবেন। এই পেশেন্টের হোয়াইটা কি? আমি গতদিন হোয়াই কিভাবে ধরতে হয় একটু আলোচনা করেছি। এবার আপনাদের একটা ছোট্ট এক্সারসাইজ করানো যাক। আমি জানতে চাই এই পেশেন্টের হোয়াইটা কি? এই হোয়াইটা কোথায় লুকায় আছে? এই পেশেন্টের হোয়াই কি মনে হয় আপনাদের কাছে? উনার ছেলের কথা শুনছেন না? এখানে দেখেন আমি ৪ টা অপশন দিয়েছি। উনার ছেলের কথা শুনছেন না, নাকি উনার হাসব্যান্ড কথা শুনছেন না, নাকি এই ২ টা কারণ, নাকি কোনটাই না? চ্যাটে আপনারা লিখে দেন। ফটাফট লিখেন দেখি। ৩০ সেকেন্ড। সময় ৩০ সেকেন্ড। কুইক। লেখেন ABC কোনটা মনে হয়? হোয়াই। কি কারণে তার এত কাহিনী? লেখেন দেখি। কেউ লিখছেন না যে? ভুল হলে নাম্বার কাটা যাবে না। লিখতে থাকেন। আরে হাসব্যান্ড লিখেন না, ABCDE লেখেন। হ্যাঁ, ঠিক আছে। কোনটাই না। ডি লিখেন। ABCD লিখেন। মাত্র ৪ জন অ্যান্সার করেছেন। অন্যরা কি আছেন না ঘুমাই গেছেন? ৫ জন। করেন, আমরা সময় চলে যাচ্ছে, আমাদের কেস শেষ হয়নি, আরো আলোচনা আছে। ডি, হ্যাঁ, করতে থাকেন। ৪০ জন আছে, ৪০ জন আছে, ৪৫ জন আছে, ৪৫ জন আছে। অ্যান্সার করেন। একটু মনে না বসতে হবে না। কে জয়যুক্ত হচ্ছে সেটা বুঝতে পারছি না। আহ, ওনার হাজবেন্ডের উপর এক্সপেকটেশন বেশি। হ্যাঁ, আমি বলে দিলাম হাজবেন্ডের উপরে এক্সপেকটেশন বেশি। ভাই ভাবি এখানে থাকলেও ভালো হতো, তাই না? অনেকে বলছেন তো ভাই ভাবি ভালো হতো, মানে অন্য কেউ, তার মানে ভাই ভাবি থাকলেও হতো, তাই না? তো এই ইনসিডেন্ট থেকে আপনাদের কিন্তু হিন্টস পেতে হবে, ক্লু পেতে হবে যে এটা প্রবলেম কোন এরিয়াতে, তার এক্সাক্ট হোয়াইটা কি। এটা জানতে পারলেই, হোয়াইটা যদি জানতে পারেন কোন কেসে, আমার কেস কিন্তু ফিনিশ। ভাইয়া কোনোটাই না, আমি লিখতেছিলাম আমার এখানে যাচ্ছে না, কোনোটাই না। বলে দিলেন, আচ্ছা ঠিক আছে, জীবিত আছেন, ইয়ে হয়ে ভালো লাগলো, কেউ কথাই বলে না। আচ্ছা যাক। তো হোয়াই, এক্সাক্ট হোয়াই কি, এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ওটা আপনি জানতে পারলে কেস শেষ। হাজবেন্ডকে নিয়ে প্রবলেম আছে সেটাও ঠিক, কিন্তু এক্সাক্ট প্রবলেমটা কি? ওনার রিলেটিভরা কাছে থাকে না, দেবর যা থাকে না, কানাডাতে থাকে। হ্যাঁ, বাসায় এখন হাজবেন্ড ছেলে এই দুজন মানুষই আছে কথা বলার জন্য। ছেলে নিজের খেলা নিয়ে ব্যস্ত। তো উনার
চাওয়া হলো হাজবেন্ড যেন ওনার কথা শুনে, ওনার পাশে কিছুক্ষণ বসে, উনি যদি ডাকে ডাকার সাথে সাথে সাড়া দেয়। দেখেন এই হাওটা কত সুন্দরভাবে মিলে যাচ্ছে, তাই না? তো আমাদেরকে আরেকটু রিফাইন করতে হবে, আরেকটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে এই কেসটা অ্যানালাইসিস পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা চ্যাট বক্সে ইয়ে করবেন, টাইপ করবেন। এই ছেলেটা যদি ক্লাস 1 এ না পড়তো, মানে ফার্স্ট স্ট্যান্ডার্ডে না পড়ে ক্লাস 10 এ পড়তো, বা ধরেন ইন্টারমিডিয়েটে পড়তো, কলেজ গোয়িং হতো, তো এটা খুবই স্বাভাবিক। বড় ছেলে বড় হয়ে গেছে, মায়ের সাথে কথা বলবে না, মোবাইলে বিজি থাকবে। তো তাহলে কি ওনার ছেলের উপরে এরকম রাগ হতো, বা এই টাইপের প্রবলেম হতো? ইয়েস অর নো বলেন তো, একবার ইয়েস অর নো, অথবা শুধু ওয়াই অর এন এটা লিখতে পারেন। প্রবলেম হতো কি? ছেলে তখন বড় হয়ে গেছে, ছোট না, কথা বলি না, কারণ ইয়েস নো বলি। ইয়েস, আচ্ছা ইয়েস, ঠিক আছে, ইয়েস, ঠিক আছে। আমরা একটু চেষ্টা করছি ভিন্নভাবে ক্লাসগুলোকে করার, আপনার সকলের সহযোগিতা প্রয়োজন। হ্যাঁ, আমরা এটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যে উনি এই কথা ভালো করে বোঝেন, উনি কিন্তু লোনলিনেস এর জন্য কিন্তু কাঁদছেন না। ভালো করে বোঝেন, লোনলিনেস এর জন্য কিন্তু কাঁদছে না। ওনার কাঁদার মূল কারণের পেছনে কিন্তু লোনলিনেস নাই। সবাই আপনারা আনমিউট হয়ে যান কেন বুঝি না। ওনার এই কান্নার পেছনে কিন্তু লোনলিনেস নাই। লোনলিনেস এর জন্য কিন্তু সে কাঁদছে না। খুব ভালো করে বোঝেন বিষয়টা। উনি লোনলিনেস অনুভব করছেন ঠিকই, কিন্তু কান্নার কারণ কিন্তু অন্য কিছু। ধরেন আপনারা কি একটু ইয়ে হবেন না, এই খুবই ইন্টারাকশন হচ্ছে, আমরা আগাতে পারছি না, আপনারা যদি আনমিউট হয়ে যান। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা কি হবে। মনে করেন একজন শাশুড়ি ওনার জামাইয়ের সাথে হত্যা হয়েছে, ঝগড়া হয়েছে। ওনার জামাই এখন ওই যেহেতু শাশুড়ির সাথে কাতাল হয়ে গেছে, তার মেয়েকে আর বাপের বাড়ি পাঠাচ্ছে না। এখন সেই শাশুড়ি আপনার কাছে এসে কেঁদে বলতেছে 2 বছর হয়ে গেল, মেয়েটার আমার আর দেখা নাই। আগে তো ঈদের আগে আসতো না, ঈদের পরে আসতো, একটা ঈদ তো আমার সাথে করতো, এখন তাকে আসতে দিচ্ছে না। ভালো করে বুঝেন, জামাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, এবার জামাই মেয়ের বাপের বাড়ি আসা বন্ধ করে দিচ্ছে। এখন শাশুড়ি আপনার কাছে কাঁদতেছে। তো ঘরে ওনার সাথে কেউ নাই, মেয়ে আসতে পারতেছে না, এখন উনি লোনলিনেসের জন্য কাঁদতেছে, কারণ ওনার মেয়ে ওনার কাছে নাই। এটা হলো লোনলিনেস। কিন্তু এই যে কেসটা আমি আলোচনা করতেছি, তার পাশে যে মানুষগুলো, তার হাজবেন্ড, তার ছেলে, ওনার পাশে কিন্তু আছে, তারা ওনার সাথে কথা বলছেন, আছে, কিন্তু ওনার সাথে কথা বলতেছে না। উনি ডাকছেন, অথচ হাজবেন্ড বলছে আমি মোবাইল আছে, ল্যাপটপ কাছে দিদি পরে কথা বলবো। হ্যাঁ, হাজবেন্ড এরকম হাজবেন্ড থাকে থাকে না আমাদের বাসায় থাকে, কিন্তু কত হাজবেন্ড এরকম আছে, এটা খুব কমন ব্যাপার, তাই না? তো এখানে উপস্থিত যারা আছেন আমাদের ডাক্তার, আমার সাথে আপনার মনে একমত হবেন, এগ্রি করবেন। তো এটাকে কি আমরা নেগলেক্টেড ফিলিং বলবো? নেগলেক্টেড ফিলিং করার আছে, তাহলে এর আমরা রূপ দিকটা কি নিব? ঠিক আছে, তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই, আমি পরের স্লাইড গেলাম। তো আমি তাকে এই বিষয়টা পরিষ্কার বোঝার দরকার, ঠিক কোন জিনিসটা, মানে আমি তাকে বললাম যে আমার এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, ঠিক কোন জিনিসটা আপনাকে এভাবে আঘাত করতে বা কষ্ট দিচ্ছে, এটা জানাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ইমিউনিটি ডেভেলপ করতে আমাকে এই বিষয়টা জানতে হবে। তখন মহিলাটা উপায় উপায় কাঁদতে শুরু করলো। হ্যাঁ, তো আমি বললাম যে আপনার ইমিউনিটি ডেভেলপ করার ওষুধটা ঠিক এই বিষয়ের উপরে ভিত্তি করে আমি কিন্তু আপনাকে দিব। আপনার মনে এখন কি ধরনের চিন্তা ভাবনা চলছে, দয়া করে যদি আমাকে একটু খুঁজে বলতেন। মহিলা কিন্তু কেঁদে যাচ্ছে, তোমাদের মুখ মুছতেছে, একটু জোরে জোরে করে নাক ছাড়ছে। তো কিছুক্ষণ থেমে উনি বললেন যে আমি কি আসলে খুবই বেশি চিন্তা করছি নাকি করছি না, তা আমি নিজেই বুঝতে পারছি না। দেখেন, আমি জিজ্ঞাসা করলাম মনের ভিতরে কি চলছে। হ্যাঁ, এই যে দুঃখ কষ্ট, এটাই মূলত আমাদের ইমিউনিটিটাকে কমায় দেয়, আমাদের ভাইটাল ফোর্সের এনার্জিটাকে লো করে দেয়। এটা আপনারা শুনেছেন কিনা জানি না, জানেন কিনা জানি না, আপনারা যদি সাইকোফিজিক্স পড়েন তখন এই বিষয়গুলোই থাকে। তো ওনার সেন্সটা দেখেন, উনি কি বললেন, উনি লম্বা একটা পজ নিলেন, অনেক সময় ওয়েট করলেন। এত বড় একটা পজ নেওয়ার পরে আবার কাঁপতে কাঁপতে কিন্তু কন্টিনিউয়াসলি বলতেছেন যে আমি নিজে বুঝতে পারছি না আমি কি ভুল করেছি, নাকি আমি বেশি চিন্তা করছি। দেখেন, উনি বাসাতেই হয়তো সবসময় এরকমটাই করেন, সবসময় কাঁদেন আর হয়তো দুঃখী থাকেন। তো আপনারা আমি বললাম যে আপনার কি কথা বলার জন্য বা মনোভাব প্রকাশ করার জন্য আশেপাশে মানুষের দরকার? তখন পেশেন্ট মাথা ঝুঁকালো, হ্যাঁ সুযোগ, হ্যাঁ। আমি কিন্তু অনেক আগে কেসটা বুঝে গেছি, যে আমি পেয়ে গেছি, আমার প্রথমেই মানে মেডিসিন আমি ধরে ফেলছি, হ্যাঁ। কিন্তু আমি এই পার্সনটা সম্পর্কে আরেকটু শিখতে চাই ওনার কাছ থেকে, এবং আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই, আপনাদের কিছু শেখাতে চাই। এই কারণে আমি কিন্তু ওনার সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম। তো আমাদের কাছে অনেক ধরনের টুলস থাকে, তার মধ্যে কিছু টুলস আমি গত মাসে আলোচনা করেছি, ওয়াই, হাউ, অ্যাডাপ্টেশন, কনসার্ন, সাইকোসোমাটিক লিঙ্কস। তো এই সবগুলোকে যদি আপনি মিলাতে পারেন, ধরেন যে হাউ থেকে একটা রূপ দিতে পেলেন, ওয়াই থেকে একটা রূপ দিতে পেলেন, অ্যাডাপ্টেশন থেকে রূপ দিতে পেলেন, এগুলোর মধ্যে থেকে 3টা থেকে রূপ যদি পেয়ে যান, বাস কেস ফিনিশ, আপনার একদম মিনিমাম হয়ে গেছে, ওই কেস ফেল হবে না। তো আমি পরের স্লাইডে গেলাম। আমি তাকে বললাম যে আপনার ছেলের পড়াশোনা নিয়ে কি আপনি খুব বেশি চিন্তিত বা টেনশন হয় আপনার? পেশেন্ট বলছে যে পড়াশোনা নিয়ে আমি আসলে ওইভাবে টেনশন করি না, শুধু ওর যেন এখন একটা অভ্যাস গড়ে ওঠে, আমি ওটার পিছনে লেগে আছি। আমি জানি ও সবকিছু পারে, ওর সব ধারণা একদম পরিষ্কার। হ্যাঁ, এমনটা কিন্তু নয় যে ওকে বাসায় না পড়াই তবে পরীক্ষাও সে ভালো করতে পারবে না। সে এই তো সেদিন স্কুলে ওর সাময়িক পরীক্ষা হলো, সেগুলোতে পুরো নাম্বার পেয়ে গেছে। আমি যদি ওকে নাও পড়াতাম তাও ওই পুরো নাম্বার পেয়ে যেত। দেখছেন, আমি ওনাকে কিন্তু ওনার ছেলের টেনশন নিয়ে, বাচ্চা টেনশন নিয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি ভাবলাম যে হাজবেন্ড নিয়ে তো অনেক কিছু হলো, আর একটু কনভারসেশন নিয়ে দেখি বাচ্চা নিয়ে কি বলে, বাচ্চা পড়াশোনা নিয়ে কি বলে। না না না, এরকম না, ও পড়ালেখায় অনেক ভালো। পড়াশোনা আমি খালি চাই যে ওর পড়াশোনা হ্যাবিটটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি ওকে কাছে রাখি। হ্যাঁ, আমি ওকে অনেক বেশি পুশ করি না। তো উনি যেভাবে কথাগুলো বলতেছিলেন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, উনি বলতেছিলেন কি যে আমি যদি বাসায় না পড়াই তারপরে স্কুলে সে ভালো পারফর্ম করবে, এবং ওই মানে 10 এর মধ্যে 10 পাই। আমি না পড়ালেও ওই সেকেন্ড ইয়ার মানে হাফ ইয়ারলি এক্সামে সে ফুল মার্ক পেতো, এটা আমি জানি। তো আমি বললাম যে তাহলে প্লিজ আমাকে বলেন যে এখন ঠিক কি কারণে আপনার কান্না আসলো? হ্যাঁ, আপনার মনে কোন চিন্তা আসছে? মানে আমি উনাকে একটু খোঁচাচ্ছি আরকি, একটু কসলাচ্ছি। হ্যাঁ, যে উনার মাথার মধ্যে কি চিন্তা হচ্ছে, এত কান্না আসছে কোত্থেকে? উনি অনেকক্ষণ থামলেন, অনেকক্ষণ নির্বাক, কোনো কথাবার্তা নাই। একটা নিঃশ্বাস নিলেন লম্বা। নিয়ে উনি বলতেছেন, "স্যার, আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আমি রেগে যাই কিনা বা খিটমিট আচরণ করি কিনা? তো ইদানিং আমি আর রাগ করি না, খিটমিটি করি না। আজকাল আমি খুব বেশি কথাই বলি না।" তাহলে কি হলো? এটা কি হলো? এটা কি দাঁড়ালো? মহিলা কি বলল? আমার মধ্যে আর রাগ নাই, আমি রাগও করি না, খিটমিটও করি না, আমি আজকাল খুব বেশি কথাই বলি না। এটা কি বলেন তো? এটা এই কেসটা কি? বলতে পারবেন?
দিস ইজ কল্ড অ্যাডাপ্টেশন, যা এই মহিলা ডিজিজ স্টেটে বা মরবিড অবস্থায় তৈরি হয়েছে। রাগ হলে উনি চুপচাপ হয়ে যান, কথা বলা বন্ধ করে দেন, খিটমিটে হয়ে যান না। মানে আগে কিন্তু খিটমিটে ছিলেন, এখন নাই, চুপচাপ থাকেন, তিনি ছেড়ে দিয়েছেন, কথা বলবো না, কথা বলবো না। এটা হলো তার অ্যাডাপ্টেশন। তো রিমেডি দেওয়ার পরে দেখতে হবে যে এই স্টেটটা চেঞ্জ হচ্ছে কিনা। রিমেডি দেওয়ার পরে দেখতে হবে যে ওনার হাজবেন্ড এবং ছেলের সাথে উনি নরমালি কথা বলছেন কিনা। হ্যাঁ, ওনার এই যে ফিলিং যে আমার সাথে কথা বলছে না, এই ফিলিংসটা দূর হয়ে যাচ্ছে কিনা। আমাদের রিমেডি এমন সিলেকশন, এমন একটা রিমেডি সিলেকশন করতে হবে যার অ্যাডাপ্টেশন, হাউ, হোয়াই সবকিছুর সাথে ম্যাচিং করে। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি রোগী দেখেন, তাহলে দেখবেন যে আপনার সাকসেস রেট অনেক বেড়ে গেছে এবং আপনার চেম্বারে অনেক রোগী আসছে। তো যাক, সরি, তো রুগী বলছে যে কারণ ওনার মানে তার স্বামীর কথা বলছে, কোনো মনোযোগই দেয় না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি খান। হ্যাঁ, তো আমি লাস্ট বারের মতন ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কি বলেন। হ্যাঁ, যে উনি এই যে স্যাড ফিলটা করতেছে, কোন কারণে উনি বেশি স্যাড ফিল করতেছেন। তো উনি বললেন উনি আমাদেরকে খেয়ালই করেন না, ধ্যানই দেন না, এটাই আমার খারাপ লাগে। তো আমরা কি আগাবো না শেষ করবো? আচ্ছা, একটু আগাই। সেটা হচ্ছে মেডিসিন কি হবে বলেন, চ্যাট বক্সে লিখতে থাকেন, বলার দরকার নেই, চ্যাট বক্সে লিখতে থাকেন কি হবে মেডিসিন, সংক্ষেপে লিখেন, তাহলে লিখেন, অ্যাটলিস্ট 5 জন তো লিখেন। আজকে শুধু লেখালেখি, আমি একাই করবো না, আপনাদেরকে লেখাবো। বলেন, লিখেন, দ্রুত লিখেন প্লিজ। কেউ লিখছেন না যে? আর্সেনিক, পপুলাস, প্যাসাস ডোমেস্টিকাস, কন্টাক্ট ডিজার, সুন্দর। তারপরে লিখেন, মাত্র 3 জন। এখানে পারি না পারি তা তো না, একটা পেশেন্ট দেখালে 10 জন হোমিওপ্যাথি 10টা অ্যাঙ্গেলে কথা আসবেই। লিখেন লিখেন লিখেন, লিখেন। লাইকোপাস, ভাজ, আচ্ছা, স্ট্যাপ, পপুলাস, লিখেন। আরো লিখেন না, 2-4 জন লিখেন। কেন, পরিচিত মেডিসিন গুলো কত সুন্দর সুন্দর মেডিসিন, নেশাল যায়, ইনসিয়া যায়, পালসিটিক, এগুলো তো লিখতে পারেন, লিখতে তো সমস্যা নেই, লিখেন। ন্যাপটামিউর মনে হচ্ছে না কারো? আচ্ছা, আমি একটু একটু করে ডিডি করতে করতে এই করবো। এখানে পালসিটিক লিখেন, লিখছেন কেন? পালসিটিক আপনারা লিখবেন হচ্ছে চ্যাট বক্স দিয়েতে, কি বলে, এই গুগল ক্লাসরুমে। আচ্ছা যাক, আমি বলি কি কি আসে আমার মাথায়, কি কি আসছিল। ইংলিশে আসছিল, ন্যাপটামিউর আসছিল, ন্যাপটাম কার্ভ আসছিল, ঠিক আছে, হেমামালিস আসছিল, অ্যাম্বারগিজি আসছিল, অনেকগুলো মেডিসিন কিন্তু আমার মাথায় একটা পর একটা আসছিল। তো আমি কেন 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 ইয়ে করলাম, স্টাডির সময় আমাদেরকে আসলে করতে হয় মেডিসিন গুলা, বা পড়ার সময় হাউ, হোয়াই, হোয়াট, এই জিনিসগুলো আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হয়। কোন মেডিসিনের হোয়াইটা কেমন হবে, হোয়াটটা কেমন হবে, হাউটা, এগুলো আমরা আসলে ভালো শিখতে পারি না। আমাদের কলেজগুলোতেও এগুলা আলোচনা হয় না, এই আঙ্গিকে যায় না। হ্যাঁ, ধরেন যে ইগনেশিয়ার কথা, তো ইগনেশিয়া যদি হয় তাহলে ইগনেশিয়ার হাউটা কি হবে বা হোয়াইটা কি হবে, ইগনেশিয়ার প্রবলেমটা কোত্থেকে হবে, এলিমেন্টটা কোত্থেকে হবে। ইগনেশিয়ার তৈরি হয়তো ধরেন যে রাইট রং এর কনফ্লিক্ট থেকে, আমি ইগনেশিয়া পড়ানোর সময় বলেছি, তাই না? ইগনেশিয়া ওটার মধ্যে কিন্তু মগ্ন থাকে। ইগনেশিয়া এভাবে কথা, মানে আপনার কাছে যদি একটা ইগনেশিয়া পেশেন্ট আসে, ইগনেশিয়া কিন্তু এই মহিলার স্টাইলে কথা বলবে না, ওর মধ্যে কিন্তু একটা ইন্ডিগনেশন থাকবে। সে একদম রাইট রং এর বিষয়টা নিয়ে ইয়ে বলবে। সে বলবে, কিভাবে বলতো জানেন, এই ইগনেশিয়ার হাজবেন্ড যদি এরকম করতো, স্যার আপনি বলুন, শুক্রবার শনিবার তো অফ ডে, অফ থাকে তাই না, অফিস ছুটি, উনি তো ওই দিনও বিজি থাকে, ধরে নিলাম শুক্রবারটা সে রিক্রিয়েশন করলো, তার নিজের কাজ থাকলো, নিজেকে সামলালো, শনিবারে মোবাইল টিপতে হবে, এটা কি ঠিক? আপনি বলেন, এটা কি সঠিক তরিকা? এই যে এইভাবে কথা বলে ইগনেশিয়া, রাইটিয়াস, আমরা রাইটিয়াস বলেছিলাম মনে আছে, রাইটিয়াস তরিকায় কিন্তু ইগনেশিয়া কথা বলে। কিন্তু এই মহিলা কিন্তু ইগনেশিয়ার অ্যাডাপ্টেশনটা নেয়নি। ইগনেশিয়ার যে কনফ্লিক্ট, সেই বিষয়টা কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে পুরা কিন্তু স্কেপ করে গেছে, তিনি কিন্তু ওইভাবে বর্ণনা করেননি। আবার ধরেন যে আমরা ইন্ডিগনেশন ওয়ালা মেডিসিন যদি বলি, ইন্ডিগনেশন ওয়ালা মেডিসিন কে কে আসে, স্টাফিসিকে আসে, ন্যাট্রামিউর আসে, সেরকম অনেক বড় ইন্ডিগনেশন ওয়ালা একটা মেডিসিন কি জানেন, অ্যাম্বারগেসিয়া, অ্যাম্বারগেসিয়া, ঠিক আছে। এইটা মানে একদম কি বলবো, অন্যরকম। তারপরে হেমামালিস, হেমামালিসও কিন্তু, হেমামালিস আমি পড়াতে চাইছিলাম কিন্তু পড়ানো হয় না। এই হেমামালিসের মধ্যে ইন্ডিগনেশন একদম ঠেসে ঠুসে থাকে। আমরা ইন্ডিগনেশন মানে খালি স্টাফিসি বুঝি বা ইগনেশিয়া বুঝি, কিন্তু এও কিন্তু থাকে। হেমামালিস, হেমামালিস কিন্তু খুব পাওয়ারফুল রেমেডি, অনেক নিজেকে গ্রেট মনে করে। তো এই লেডি কিন্তু নিজেকে ওরকম মনে করতেছে না। এই মেডিসিন যেগুলো বললাম, এগুলো কিন্তু এই লেডির মধ্যে ফিট হচ্ছে না। আবার অনেকে বলছেন যে পালসিটিলা, হ্যাঁ, পালসিটিলা নিট কিন্তু এরকম না। অনেকে কেসটাকে পালসিটিলা মনে করতে পারেন, কিন্তু পালসিটিলা কিন্তু এইভাবে কথা বলবে না। পালসিটিলা কিভাবে কথা বলবে, আচ্ছা আমি বলে দেবো, অসুবিধা নেই। আরেকটা মেডিসিন লিখছে কার্সিনোসিন, কার্সিনোসিন কি হতে পারে? কার্সিনোসিন হয় কিন্তু এরকম হবে না। কার্সিনোসিন কি করে বলেন দেখি? কার্সিনোসিন অন্যের জন্য করতে চাই, কিছু কিছু করে করতে চাই, সবাইকে প্লিজ করতে চাই, অন্যের জন্য করতে চাই, ঠিক মতো পারফর্ম করতে চাই, যাতে অন্যদের ভালো লাগে। যাতে এই অন্যদের ভালো লাগার ইয়েটা কি, মজাটা কি, কেন আমাকে আপনাদের জন্য করতে হবে, অন্যের জন্য করতে হবে? এর মজাটা হচ্ছে অন্যদের গুড বুকে আমি থাকতে চাই, নট ব্যাড বুকে, গুড বুকে আমার সম্পর্কে যাতে গুড বুকে আমার নামটা তার গুড বুকে লেখা থাকে, ঠিক আছে। আর তার পারফরমেন্স কি হবে, পারফরমেন্সের সাথে যখন কার্সিনোসিনের চ্যালেঞ্জ আসবে, তখন সে কনফ্লিক্টে চলে যায়। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু ইয়ে করতে হয়। তো যাক, আমি রোগীর ফলোআপটা বলতেছি, বলে আমি শেষ করবো। এই রোগী ওষুধ নেওয়ার 2 সপ্তাহ পরে আমাদের কাছে আসছিলেন, এসে
উনি ফলো দেন। শুরুতে ওষুধ খাওয়ার পর ওনার বেশ ভালো লেগেছে। উনার অনেক উন্নতি হয়েছিল। মাঝখানে ওনার ছেলে আবার অসুস্থ হয়ে পড়ে এবং ডায়রিয়া হয়, হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো স্বাভাবিকভাবে লাইফে যখন নতুন কোনো টেনশন আসে বা প্রবলেম হয় তখন আবার কিন্তু রোগগুলা একটু চাড়া দিয়ে আসে। না তো উনি বেশ আরামে ছিলেন। তো উনি যখন আমার সাথে এবার এসে কথা বলতেছিলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ একদম চেঞ্জ, কথা বলার ধরন একদম চেঞ্জ। উনি বললেন যে উনার সর্দিটা অনেক আরাম হয়ে গেছে। উনার আর এখন আগের মতন খিটমিটে লাগে না। উনার হাসব্যান্ড মোবাইল নিয়েই থাকেন, কিন্তু উনার আর এখন এটাতে কিছু আসে যায় না। উনার চারপাশের পরিবেশ এখন চেঞ্জ। উনি বলতেছিলেন যে আমি এখন ঠিকঠাক ভাবে কথা বলি, তার সাথে ঠিকঠাক ভাবে কথা বলি। আগে আমি একদম কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। উনি কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দিতাম, পুরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। কিন্তু এখন আমি নিজে থেকে কথা বলি। দেখেন উনার কথা বলা লাইফ স্টাইল, মানে স্টাইল একটুই আলাদা ছিল। আগে খুব স্যাড ডিপ্রেস টাইপের ছিল, আর এবারে ওনাকে অনেক এনার্জেটিক মনে হচ্ছিল। উনি বললেন যে উনার প্রায় 80% ঠিক হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আগে যে আপনি স্ট্রেস নিতেন, হাসবেন্ড কথা বলেন না, শুনেন, ওটার কি অবস্থা? তো উনি বললেন ওটা তো 80% ঠিক হয়ে গেছে, ওসব চিন্তা ভাবনা আমার মাইন্ডে আসে না। দেখেন চিন্তাগুলা আগে তাকে টেনশন করতো, অস্থির করতো, সেগুলো এখন আর আসছে না। আগে উনি কথা বলতেন না, এখন উনার মধ্যে কনভারসেশন অনেক বেড়ে গেছে। 1 মাস পরে উনি আবার আসছিলেন, উনার চেঞ্জ আরো বেশি। তো তারপর উনি হারিয়ে গেলেন। 2-3 মাস পরে উনার ছেলের ট্রিটমেন্টের জন্য আসছিলেন, তখন উনি উনার ট্রিটমেন্ট নিয়ে কথাই বলেনি। তো সাধারণত পেশেন্ট এরকমই হয়, ভালো হয়ে গেলে আর কোনো কথাই থাকে না, ওগুলো কিছু বলতেও চায় না, ওষুধ কন্টিনিউ তো করবেই না, আর বলেও না যে আমি ভালো হয়ে গেছি। তবে উনাকে খুব ফ্রেশ লাগতেছিল। ঠিক আছে? তো এটা ছিল মোটামুটি ফলো আপ। আমরা আগামী দিন আবার ক্লাস নেব। আজকে অনেক বেশি সময় চলে গেছে।